আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নির্বাচন একেবারেই ঘনিয়ে এসেছে। এই আজকে রাতটা মানে যে রাত আসছে সামনে, সেটা পোহালে পরদিন সকালে নির্বাচন। এবং এটা নিশ্চয়ই স্বীকার করবেন যে এটা আমাদের খুবই প্রত্যাশিত একটা নির্বাচন। গত 15-17 বছরে অনেকবার নির্বাচন নামে একটা অনুষ্ঠান হয়েছে। মানুষ কতজন নির্বাচনে ভোট দিতে পেরেছেন এটা বলা বড় কঠিন। আবার অনেকে তো এমন মত প্রকাশ করেন যে ভোট দিতে পারলেই কি প্রত্যাশার পরিপূর্ণতা আসে। তো আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের সম্মানিত অতিথি সিনিয়র সাংবাদিক জনাব আশরাফ মাহমুদের সঙ্গে। জনাব আশরাফ মাহমুদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদের ধন্যবাদ। আশরাফ ভাই, গত বেশ কিছুদিন ধরে ধারাবাহিক ভাবে আপনার সঙ্গে আমি কথা বলছি এবং আপনি নির্বাচন নিয়ে এবং নির্বাচন যারা পরিচালনা করবেন, যারা নির্বাচনের আয়োজন করবেন, যে সরকারের অধীনে নির্বাচন হবে, সেই সরকারের বিভিন্ন যারা উপদেষ্টা আছেন তাদেরকে নিয়ে নানা বিষয়ে এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে কিন্তু আপনার নানা রকম মূল্যায়ন আমরা শুনেছি। এখন একেবারে শেষ প্রান্তে এসে আপনি কি বলবেন, সব মিলিয়ে কেমন হতে যাচ্ছে নির্বাচন? আমি সম্ভবত আপনার অনুষ্ঠানেও বলেছি আগে এবং আমি লিখেছি একের পর এক অনেকগুলো নিয়ে। প্রথম কথা হলো যে বর্তমানে সারা বিশ্বের নির্বাচন যে ব্যবস্থা, অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে, এটাতে আমার কোনো আস্থা নাই, আমার কোনো বিশ্বাস নাই। এবং আমি দুই দেশের নাগরিক এবং কোথাও আমি ভোট দেই না। আমি বাংলাদেশেও ভোট দিই না, আমেরিকাতেও ভোট দিই না। দিছিলাম আগে, মানে বাংলাদেশে লাস্ট আমি সম্ভবত 70 সালে আমার ভোট দেওয়ার বয়স হয়নি, তখন আমি দিতে পারি নাই। কিন্তু আমি খুব জোরালো ভাবে আওয়ামী লীগের পক্ষে, শেখ মুজিবুর রহমানের পক্ষে কাজ করেছি। তার কারণ আমরা সবাই ভেবেছিলাম যে পাকিস্তানি অপশাসন থেকে, পাকিস্তানি শোষণ থেকে আমরা মুক্ত হব এবং আমরা সুন্দর স্বাধীন বৈষম্যহীন একটা রাষ্ট্র পাবো, যেখানে সবার সমান অধিকার থাকবে, সবাই নিজের ভালো মন্দ নিজে বুঝে নিতে পারবে, রাষ্ট্র তাদেরকে সাহায্য করবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতা পেলাম আমরা ঠিকই 71 সালের 16ই ডিসেম্বর, মানে 72 সাল থেকে আমরা ধরি। এবং এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, এবং প্রত্যেকবারই বলা হয় যে নির্বাচনের মাধ্যমে দেশের আমূল পরিবর্তন হবে, ভালো দল আসবে, কিন্তু সত্যিকার অর্থে সাধারণ মানুষের কোনো ভাগ্যের কোনো পরিবর্তন হয়, শুধুমাত্র শাসকের পরিবর্তন হয়েছে। কিন্তু শোষিত যারা ছিল তারা এখনো ওইরকম ভাবেই শোষিত হচ্ছে। যেমন আমি মানে প্রায় বলি যে আমাদের বাড়িতে সাহায্য কর্মী যারা আছেন, যেমন বাবুর মা অরিফা, এরা বংশ পরম্পরায় মানুষের বাড়িতে কাজ করে। এবং আমি যখন তাদের মাঝে মাঝে জিজ্ঞেস করি যে তোমরা কি ভোট দিবা, তো ভোট দিয়ে আমরা কি করবো, আমাদের কি হবে? তো এই যে মানুষের, সাধারণ মানুষের যে এই যে তারা উৎসব পায়, যে উৎসব হচ্ছে, যেমন আমার বাসায় একজন বলছে যে আমি কিশোরগঞ্জে বাড়ি, আমার যে খাবো, আমি তো ভোট দিতে যাবো। আলহামদুলিল্লাহ, যাও। তারপরে আমি আজকেও দেখলাম সে আসছে, আমি বললাম তুমি গেলাম না, বলে যে কি করবো, পরে বাস টাসে উঠতে পারি না, এই জন্য আর যাইনি। আচ্ছা, যাই হোক, যে কথাটায় আসি। তারপরে আমি ওই 1996 সালে মনে হয় সম্ভবত লাস্ট ভোট দিয়েছিলাম। 73 সালে ভোট দিই নাই। তার কারণ 73 সালে ভোট দিনে একটাই কারণে, তার কারণ তখন তো আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের শাসন ছিল আমাদের জাতির জনকে। এবং সেই মানে ভোটে যে মানে কি ধরনের বড় ধরনের রিগিং বা জালিয়াতি হতে পারে সেটা নিজের চোখে দেখেছি সেই সময়। এবং আপনাদের স্মরণ করিয়ে দেই, যারা অনেকেই হয়তো তখন তাদের জন্ম হয় নাই বা সেই মনেও নাই, মেজর জলিল ছিলেন জাসদের প্রার্থী 1973 সালের নির্বাচনে। এবং যেদিন ভোট গণনা শুরু হয় সেদিন বিকেল বেলা থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম উনি বরিশালের একটা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং বহু ভোটে তিনি এগিয়েছিলেন। কিছুক্ষণ পরে দেখা গেল যে হঠাৎ করে সেই কেন্দ্রে ভোট স্থগিত হয়ে গেল। তখন তো আর মোবাইল ফোন ছিল না, তারপরে এগুলো ছিল না, ওই বিটিভির মাধ্যমে আমরা শুনতাম আর কি, এরকম টিভি চ্যানেল ছিল। আর কুমিল্লার দাউদকান্দিতে ক্যান্ডিডেট ছিল খন্দকার মুশতাক আহমেদ, আচ্ছা, আওয়ামী লীগের ক্যান্ডিডেট, এবং তার প্রতিদ্বন্দ্বী ছিল স্বতন্ত্র প্রার্থী ছিল ইঞ্জিনিয়ার আব্দুল রশিদ।
এবং তিনিও প্রচুর মানে অনেক ভোটের আগায় যাচ্ছিলেন। হঠাৎ করে দেখলাম তার সেখানেও ভোট মানে বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো আমরা কেউ জানি না। পরে রাতে যখন খবর আসলো, পরে শুনলাম যে হেলিকপ্টার পাঠিয়ে ওখান থেকে সমস্ত ব্যালট বাক্সগুলো নিয়ে এসে আসা হয়েছে। এবং রাতে নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হলো যে মেজর জলিল পরাজিত হচ্ছে এবং খন্দকার মোশতাক জিতে গেছে। তো তখন আমার মনে হলো যে এটি প্রহসনের নির্বাচন, মানে আর সেই সময় সবচেয়ে বড় কথা আওয়ামী লীগের কিন্তু এগুলো করার দরকার ছিল না, তারা এমনি জিতত। কিন্তু তাদের সমস্ত ভোট লাগবে, সেখানে মাত্র দুইটা তিনজন না সাতজন ছিল নুরুল আমিন তামিম এগুলার তখন। তো তখনই আমি চিন্তা করলাম যে এই নির্বাচন ব্যবস্থা দিয়ে আমরা কি করবো, এখানে তো মানুষের তারপর তো একের পর এক নির্বাচন আপনারও যথেষ্ট বয়স হয়েছে, এখন দেখেছেন, আমরাও দেখছি। কিন্তু যেটা বললাম ওই যে নির্বাচনের যে রিগিং বা ম্যানিপুলেশন, এটা সেই ৭৩ সাল থেকে শুরু হয়েছে। খালি ৩টা নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য ছিল, যেগুলো কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে, ৯১ সালে, তারপরে ৯৬ সালে এবং ২০০১ সালে। এরপর থেকে আর কোন, এবং দেখেন যখনই নির্বাচন মোটামুটি নিরপেক্ষ হয়, আমরা মনে করি তখনই পরাজিত দল বলে যে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আমাদেরকে হারিয়ে দেয়। আরেক দল বলে আমাদেরকে স্থূল কারচুপি করে আমাদেরকে মানে জোর করে হারানো, কেউ মানতে চায় না। এখন আসি আমেরিকার নির্বাচনে। আমি প্রথম ভোট দিই ২০০৪ সালে। তো তখন আমি সরি না ২০০৮ সালে। তো ২০০৮ সালে আমি তখন আমেরিকার নাগরিক হয়ে গেছি। তো বারাক ওবামার সময়, তো তখন তো আমরা বারাক ওবামাকে নিয়ে সারা বিশ্বব্যাপী একটা ক্রেজ তৈরি হয়েছিল যে একটা কালো আমেরিকান ইয়েতে শাসন ক্ষমতায় হোয়াইট হাউসে যাবে, এবং তিনি অত্যন্ত ভালো মানুষ। তারপর তাকে আমি ভোট দিলাম, আমার মতো অনেকে, তিনি তো জিতে গেলেন। তারপরে দেখি যে ওই আমেরিকাতেও একই অবস্থা, যে মানে সাধারণ মানুষের ওখানকার কোন পরিবর্তন হয় না। একবার আমার মনে আছে, আমি এই প্রসঙ্গে ছোট্ট একটা কথাটা বলি। আমি আমার ব্যাংকে গেছি মানে টাকা উঠানোর জন্য আমার বাড়ির কাছে। তো যে তারপরে দেখলাম যে হ্যাঁ আমেরিকাতে তো লম্বা লাইন একটা, তো লাইনে তো দেখি যে একটা সিকিউরিটি গার্ড, একটা মহিলা ওখানে দাঁড়িয়ে আছে। তো আমি যেহেতু সময় ছিল, আমার তো সাংবাদিক হিসেবে সবসময় কিউরিওসিটি জাগে যে সাধারণ মানুষ কি বলে। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুমি কয়টার সময় কাজে আসছো? তো বললো ৯টার থেকে তো ব্যাংক খোলা, আমি আসছি ৭:৩০ ৮টার দিকে। হ্যাঁ, তারপরে এখান থেকে কি করবো? বলে এখান থেকে আবার ১টা পর্যন্ত কাজ করবো, করে আবার আরেক জায়গায় যাবো আরেকটা কাজ করতে। তারপরে সে বললো তারপরে রাত ৭টার থেকে সন্ধ্যা ৭টার থেকে আরেক জায়গায় কাজ। আমি বললাম তুমি তো রান্না বাড়া করো প্রচুর, কিন্তু মহিলা, তোমার ছেলে মেয়ে আছে? বলে যে আর তো উপায় নেই, আমার ৩টা কাজ না করলে আমার সংসার চলবে না। আমি বললাম এত বড় লোকের দেশ, তুমি যে তোমাদের আমরা তো এরকম ভোট দিয়েই যাই, আর আমাদের তো কোনো কিছু হয় না। আরেকটা জিনিস লক্ষ্য করেন যে এরা বলে তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদেরকে ফিরে যেতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাটা মানে কি? যে আমি সেখানে জনগণের ভোটের অধিকার আছে, ভালো কথা, তারা ভোট দেয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, এই যে সাধারণ মানুষকে এই যে তথাকথিত ভোটের, তাদের বলে যে তোমরা খুব ক্ষমতাবান, তোমাদের ক্ষমতা আছে, আমাদেরকে ভোট দিয়ে তারা বানালে কি হলো? ওই তখন আবার ওই হালুয়া রুটির ভাগাভাগি হলো দুই দলের মধ্যে। আমেরিকায় যেমন রিপাবলিকানরা জিতলে ক্ষমতা দখল করে, ডেমোক্রেটরা জিতলে, এবং সাধারণ মানুষ কিন্তু এদেরকে কাউকেই পছন্দ করে। একমাত্র যারা রেজিস্টার্ড ডেমোক্রেট বা রেজিস্টার্ড রিপাবলিকান, তারা ছাড়া। আর এদের একটা জিনিস লক্ষ্য করেন, এদের কিন্তু কোনো তৃতীয় ব্যক্তিকে ভোট দিয়ে বানানোর কোনো স্কোপও নাই। ওরা কিন্তু কোনো থার্ড পার্টিকে মার্চ করতে দেয় না কোনো সময়। এটা ইংল্যান্ডে দেখেন, জার্মানিতে দেখেন, তারপরে আমেরিকায় দেখেন, অস্ট্রেলিয়াতে দেখেন, মানে যথাযথ গণতান্ত্রিক দেশ যেগুলো আছে আমরা বলছি। এখন গণতান্ত্রিক দেশের কথা হলো কি, রুল বাই দি পিপল, মানে জনগণ শাসন করবে। কিন্তু পৃথিবীর কোথাও একটা দেশ আমাকে দেখান যেখানে সাধারণ জনগণের সত্যিকার অর্থে শাসন ক্ষমতা তাদের আছে? আমি দেখিনি কোথাও। যারা আসবে, যেই আছে আমার কাছে, বড় জোরে তাদের কাছে আমি নিবেদন করব যে আপনারা অনতিবিলম্বে সরকারি কর্মকর্তাদের এই সুযোগ সুবিধাগুলো বাতিল করেন, এবং করতে হবে, তাছাড়া এই দেশে বৈষম্য হবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আসাদ মাহমুদ।
প্রিয় দর্শক, আপনারাও শুনলেন জনাব আসাদ মাহমুদের বিশ্লেষণ, ভোট নিয়ে, আমাদের সুযোগ সুবিধা নিয়ে, এবং সবশেষ আমাদের এই 1.5 বছরে যারা উপদেষ্টা হিসেবে ছিলেন তাদের সম্পদের হিসাব নিয়ে। এই হিসাবের মধ্যে আমার নিজের কিন্তু মনে হয়েছে যে এই হিসাবে একটা শুভঙ্করের ফাঁকি আছে। শেষ সময়ে এসে আপনি একটা হিসাব দান করিয়েছেন, এবং আপনার শুরুতে কত সম্পদ ছিল এটা আমরা শেষে এসে জানলাম। আমরা যদি শুরুতেই জানতাম যে আপনার সম্পদ কত ছিল, তাহলে না একটা কম্পেয়ার করার একটা সুযোগ ছিল। যাই হোক, তবু দিয়েছেন, এবং আমি আশা করব যে কথাটা জনাব আসাদ মাহমুদ শুরু থেকেই বললেন যে মূল সমস্যা হলো দুর্নীতি। সেই দুর্নীতি আমাদের এই উপদেষ্টাদের সম্পদের হিসাবের মধ্যে আছে কিনা, আগামী দিন যে সরকার আসবেন তারা যদি এই হিসাবগুলি তাদের মানে যোগ্যতা দিয়ে বিচার করেন এবং চৌচারা বিশ্লেষণ করেন যে এই হিসাব তারা কতটুকু সঠিক দিয়েছে, তাহলে আমার মনে হয় দুর্নীতি দমনের প্রাথমিক কাজটা হয়তো করা যেতে পারে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আগামীকাল নির্বাচন একদম মানে চলেই এসেছি, সেই নির্বাচনের ফল দেখি আমরা, তারপর হয়তো আমরা আবার আলোচনা করব। আল্লাহ হাফেজ।